শুরুতেই বলছিলাম যে এমন একটা ছবি নিয়ে আজকে আলোচনা করব যে ছবিটা এই মুহূর্তে দিনের আলোর মতো স্পষ্ট। শুধু আমার কাছে নয়, শুধু আপনার কাছে নয়, গোটা বাংলায়। এবং একই সঙ্গে যে ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে কোথাও গোটা দেশের কাছে, কারণ গোটা দেশের কাছে বাংলার রাজনীতির এক অভূতপূর্ব নিদর্শন তৈরি করছে আমাদের বাংলার রাজনীতিবিদরা। প্রতিদিন, প্রত্যেক ভোটে, প্রতি বছর। এবং বিগত কয়েক সময় যেটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে, ট্রেন্ড অর্থাৎ নতুন ধারা। তবে এই নতুন ধারা নিয়ে কথা বলার আগে একটা শব্দ দিয়ে শুরু করবো আজকের আলোচনা। একটাই শব্দ, গদ্দার। আশা করি মনে করতে পারছেন আপনারা, গদ্দার, মির্জাফর, এই শব্দগুলো। ঠিক দুদিন আগে পর্যন্ত যিনি ছিলেন গদ্দারদের তালিকার অন্যতম, আজ তিনি ফের হয়ে উঠলেন সৈনিক। যিনি গদ্দার তিনি সৈনিক, যিনি মির্জাফর তিনি সেনাপতি। কাল যিনি ছিলেন দুর্নীতিগ্রস্ত, আজ তিনি হয়ে গেলেন ভিন রাজ্যের দলীয় প্রধান। কি বিশাল দায়িত্ব! আর সাফাই সেই একটা মাত্রই বাক্য, যে বাক্য আমরা শুনে এসেছি, রাজনীতি সম্ভাবনার শিল্প। এরকম একটা টপ টু বটম গোড়াপটের লোককে দলে কেন জয়েন করানো আমি জানি না। অর্থাৎ রাজনীতিতে কোনো কিছুই স্থির নয়, কোনো কিছুই চিরন্তন নয়। রাজনীতি প্রবাহমান, বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে তার পট পরিবর্তন করতে হয়, না হলে রাজনীতিতে টিকে থাকা যায় না। এটা নতুন ধারা, একেবারেই এই রাজনীতির ছবি আমরা দেখে অভ্যস্ত নই। যারা এর আগে পড়েছি, জেনেছি, বড় হয়েছি, এই রাজনৈতিক আবহ দেখতে অভ্যস্ত নই নিঃসন্দেহে। কারণ কাল গদ্দার, আজ সৈনিক। ডোমজুড়ের নেতা তৃণমূল থেকে বিজেপি হয়ে আবার সদ্য তৃণমূলে ফিরেছেন। একটা সুনিপুণ ইউটার্ন। আর এতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে রাজনৈতিক নীতি আদর্শর জায়গা থেকে। না, ছবি তো আমরা সবাই দেখেছি, কিভাবে মুকুল রায়, তার পুত্র শুভ্রাংশু, কিভাবে সুনীল মণ্ডল, কিভাবে বিশ্বজিৎ দাস, সব্যসাচী দত্ত, তালিকাটা ক্রমাগত বাড়ছে। ঠিক যেরকম তালিকা বেড়েছিল বিজেপিতে যোগদান করার সময়, সেই যে হিড়িক। এবারও যারা সোজা গিয়ে ডান দিকে টার্ন করে আবার ইউটার্ন নিয়ে ফিরে এলেন, তাদের তালিকাটাও ক্রমশ দীর্ঘ হতে শুরু করছে। এই ছবি, এই খবর তো সবাই দেখেছে, কিন্তু যে প্রসঙ্গগুলো এই মুহূর্তে উঠে আসছে, যে প্রশ্নগুলো উঠে আসছে, তা হলো নীতি আদর্শের জায়গা থেকে। প্রশ্ন উঠছে তৃণমূল নেতৃত্বের দলীয় অবস্থান নিয়েও। কারণ আমাদের শাসক দল, তারপরে অগাধ ভরসা রাজ্যের মানুষের, বিপুল ম্যান্ডেট নিয়ে এই সরকার তৃতীয়বারের জন্য, এই দল তৃতীয়বারের জন্য সরকার নির্বাচন করেছে। আর সেই সমস্ত প্রশ্ন ওঠার ক্ষেত্রে প্রস্তুত করেছেন খোদ তৃণমূল কংগ্রেস নেত্রী। কেন বলছি কারণ মনে করুন 21-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভাগুলি, যে প্রচার সভাগুলিতে রাজীব, মুকুল, সব্যসাচী, শুভেন্দু অধিকারী প্রায় পালা করে করে প্রত্যেককে গদ্দার বলে তোপ দেখেছিলেন তৃণমূল নেত্রী। না, রাগের কারণও ছিল। যাদেরকে হাতে করে তুলে ধরলেন, যাদেরকে হাতে করে তৈরি করলেন, যাদেরকে একাধিক সুযোগ দিলেন, রাজনৈতিক ময়দান কোথাও তৈরি করে দিলেন, তাদের ক্ষমতা থেকে শুরু করে, কাজ করার জায়গা থেকে শুরু করে, পজিশন, পোস্ট থেকে শুরু করে যাদের উপর ভরসা করলেন, তারাই হঠাৎ করে হাওয়ায় ভেসে রাতারাতি দলবদল করে নিল। এবং দলবদল করে তাদের বক্তব্য যে তৃণমূলে থেকে মানুষের জন্য কাজ করা যাচ্ছিল না, তাই বিজেপিতে এসেছি। খুব স্বাভাবিক ছিল সেই সময় দাঁড়িয়ে প্রচার সভায় তৃণমূল নেত্রীর এই লম্বা তালিকাকে তোপ দাগা। এমনকি দুর্নীতিগ্রস্ত বলতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিভাগীয় তদন্তের কথাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য তৃণমূল ফের রাজীবের ক্ষেত্রেও গদ্দার উক্তি করেছিলেন তিনি। সদ্য তৃণমূল ফেরত সেই রাজীবের ক্ষেত্রেও একই উক্তি করেছিলেন তিনি। বিভিন্ন সময় যারা একদম শেষ মুহূর্তে হাত ছেড়ে চলে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমোর, যাদেরকে তৈরি করেছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, টিকিট দিয়েছিলেন, তারা যখন শেষ মুহূর্তে দলবদল করে চলে গিয়েছিল, যার মধ্যে রাজীবও ছিলেন, সেই সময় প্রচার সভায় গিয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনা যাক। এবার ইরিগেশন মিনিস্ট্রিতে যখন ছিল, আমি কিছু কমপ্লেন পেলাম, কিছু টাকার অভিযোগ পেলাম। আমাকে বলছে আমাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেওয়া হোক।
মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিলে টাকাটা ভালো করে ঝাড়বে আর কি। দেখতে দেখতে একটু ফর্সা টর্সা লম্বা লম্বা দেখতে, কি করে বুঝবো তার ভেতরে এত প্যাচ লুকিয়ে আছে আর এত গদ্দারি লুকিয়ে আছে? কলকাতায় কত জায়গা আছে তোমার? কটা থাকো কোথায়? যেখানে থাকো তার চেহারা কি? অন্যের আগে বলবার আগে নিজে কত সম্পত্তি করেছো কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে কলকাতা, যাও মানুষকে জবাব দাও। দিতে গিয়ে ক্ষমা চেয়ে বা ওই কি বলে নীল ডাউন করে বসে ক্ষমা চায় লোকের কাছে মিথ্যে কথা বলার জন্য। ভোটের সময় প্রায় প্রত্যেকটি প্রচার সভায় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের বিরুদ্ধে তোপ দেখেছিলেন তৃণমূল নেত্রী। আমরা শুনলাম সেই লম্বা ইঞ্জিনিয়ারিং পাশ করা সেই নেতা, সেই মন্ত্রীর বিরুদ্ধে কি ভাবে তোপ দেখেছিলেন সেই সময় তৃণমূল সুপ্রিমো। এই তালিকাটা দীর্ঘ ছিল, যেরকম শুরুতেই বললাম, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তৃণমূলে ফিরেছেন মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব ব্যানার্জি। আর এই তিনজনই দলে ফেরার পর স্বাভাবিকভাবেই ভোল বদল করেছেন। এই সময় নতুনভাবে আবারও যেরকম বললাম যে সোজা গিয়ে ডান দিকে পাশ কাটিয়ে তারপরে আবারও সেই ফিরে আসা ইউটার্ন নিয়ে, সেই ইউটার্ন নেওয়ার পর এই তিন নেতার বক্তব্য শোনা যাক। পুরনো দলে ফিরে কি বক্তব্য ছিল শোনা যাক। আমি সত্যি অনুতপ্ত এবং আমার মনে হয় ভুলটাকে স্বীকার করলে কোথাও কোনো অন্যায় নেই। আমাকে তখন ভুল বোঝানো হয়েছিল। ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো লাগছে এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। সবটাই মমতাদিকে সামনে রেখে পেয়েছি। দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়তো আমার সঙ্গে কিছু কিছু সময় হয়েছিল, যার থেকে আবেগতাড়িত হয়ে অন্য দলে গেছিলাম এবং আজকে মমতাদি আমাকে আবার গ্রহণ করলেন। মুকুল সব্যসাচীর মতোই রাজীবের প্রত্যাবর্তনে নীতিহীনতার বিতর্ক থাকছে, যেরকম প্রতিবারই থাকে, কিন্তু এখানে আরো একটা টুইস্ট সামনে এসেছে, যা মুকুল সব্যসাচীর ফেরার ক্ষেত্রে সেইভাবে প্রকাশ্যে দেখা যায়নি। রাজীবের দলে ফেরা নিয়ে প্রকাশ্যে ধরা পড়েছে তৃণমূলের অসন্তোষ। আমরা জানি না যে মুকুল রায় বা সব্যসাচী দত্তের ক্ষেত্রেও সে অসন্তোষ ছিল কিনা। একাধিক জায়গায় প্রকাশ পেয়েছে সেক্ষেত্রেও, বিশেষত সব্যসাচী দত্তের ক্ষেত্রে তো বটেই। কিন্তু এবারে একেবারেই প্রকাশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজীবের ফেরাকে খোঁচা দিয়েছেন। কি বলেছেন শুনবো। বন্দ্যোপাধ্যায়কে জয়েন করিয়েছেন, আমাকে তা মেনে নিতে হবে। কিন্তু মমতাদি নির্বাচনের মিটিংয়ের সময় ডোমজুড়ে বলেছিল যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের 3-4টে বাড়ি আছে গড়িয়াহাটে, তার টাকার ট্রানজাকশন চলছিল দুবাই। তা সত্ত্বেও কেন তাকে নেওয়া হলো সেটা শীর্ষ নেতৃত্বরা বলতে পারবেন। রাজীবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন খোদ তৃণমূল নেত্রী নিজেই। আর সেই দুর্নীতির অভিযোগকে সামনে রেখেই রাজীবের তৃণমূলে ফেরার বিষয়টাকে নিশানা করছেন তৃণমূল কংগ্রেসের একাংশ। আর সেই দুর্নীতির অভিযোগের সাফাইও দিতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। মানে যখন ইতিমধ্যে দলের একাংশ থেকে এই অভিযোগের এই বিষয়ে মুখ খোলা হচ্ছে, এই বিষয়গুলো কোথাও সামনে চলে আসছে, ড্যামেজ কন্ট্রোলেও নেমেছেন একাংশ। কিরকম ভাবে ড্যামেজ কন্ট্রোল হচ্ছে শোনা যাক। এই সুবিধা নেবার জন্যই তো দিলীপ ঘোষেরা এদেরকে নিয়েছিল তৃণমূল থেকে বিজেপিতে। এই সুবিধা নেওয়ার জন্যই, তোরা তো ফায়দা নেওয়ার জন্য দিল, বুমেরাং হয়ে গেল। ভোটের আগে রাজীবকে দুর্নীতিগ্রস্ত বলে বারবার আক্রমণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ছোট বড় সব তৃণমূল নেতা নেত্রীর। অথচ তৃণমূলে ফিরে এলে এই সমস্ত বিষয়ে বেমালুম রাজনৈতিক সম্ভাবনার অজুহাতে এড়িয়ে গেলেন রাজীব ব্যানার্জি নিজেই। টেলিফোনে যোগাযোগ করেছিলাম আমরা, রাজীব ব্যানার্জি কি বলেছেন শুনবো। রাজনীতিতে মানে কোথাও শেষ কথা হয় না, আর রাজনীতিতে যখন কোথাও অন্য কোনো বিরোধী দলে কেউ থাকে
তো ন্যাচারালি একটা রাজনৈতিক আক্রমণ হয়। তো সুতরাং এখন সেসব জিনিস ভুলে এখন নতুন ইনিংস আমি শুরু করতে চলেছি। আমি এখন নতুন ভাবে সবকিছু দেখতে চাই। কোথাও কিছু শেষ থাকে না রাজনীতিতে, এবং সবসময় সম্ভাবনা থাকে, কোথাও কিছু স্থির নয়। রাজনৈতিক মহলে আরো একটা প্রশ্ন উঠছে, কেন ত্রিপুরার মঞ্চকেই বা বাছা হলো রাজীবকে দলে ফেরানোর জন্য? কেন রাজ্যে দলের কোনো দায়িত্ব এখনো পর্যন্ত রাজীবকে ভাবা গেল না? তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরার দায়িত্ব দেওয়া হতে পারে রাজীবকে। তাহলে কি রাজ্যে নেতা নেত্রীদের ক্ষোভের কথা মাথায় রেখেই এখন রাজীবকে ভিন রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে? এই সমস্ত প্রশ্ন উঠছে। তবে তার সঙ্গে যে প্রশ্ন উঠছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে এতদিন ধরে বাংলার রাজনীতিতে যে নীতি আদর্শ এত কিছুর কথা আমরা শুনে এসেছি, এরপর সত্যি সত্যি এই সমস্ত ইউটার্ন পর্ব বারবার দেখলে সত্যি কোন জায়গায় দাঁড়াচ্ছে মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস? কিসের নিরিখে ভোটাভুটি?